নতুন করে অস্ট্রিয়ায় পৌঁছেছে 10,000 শরণার্থী। সংকট সমাধানে ভিয়েনায় অস্ট্রিয়া, জার্মানি ও সুইডেনের বৈঠক। ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থী ফিরে রয়েছেন বাংলাদেশিরাও। সচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান এই অভিবাসীরা। সমঝোতার মাধ্যমে সিরীয় প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। দামেস্কে রুশ সেনাদের ব্যবহৃত ঘাঁটিতে হামলার দাবি বিদ্রোহীদের। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত 30। হাউথিদের সৌদি আরব থেকে কয়েকজন সেনা সদস্যকে অপহরণ। এবং পবিত্র হজে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় 1 লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন। মার্চে আক্রান্ত হয়ে নতুন করে আরও 4 জনের মৃত্যু। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান। নতুন করে শরণার্থীদের আশ্রয় দিতে হাঙ্গেরি সরকার অস্বীকৃতি জানানোর পর শনিবার একদিনে অস্ট্রিয়া পৌঁছেছেন প্রায় 10,000 শরণার্থী। শরণার্থীদের নথিভুক্ত না করেই ক্রোয়েশিয়া সরকার তাদেরকে হাঙ্গেরির দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। এর আগে শরণার্থীদের আশ্রয় দিতে হাঙ্গেরি সরকারের ওপর চাপ প্রয়োগ করা হবে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী। এদিকে চলমান শরণার্থী সংকটে করণীয় ঠিক করতে ভিয়েনায় বৈঠক করেছে অস্ট্রিয়া, জার্মানি ও সুইডেন। ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া ও হাঙ্গেরি থেকে পাঠানো হাজার হাজার শরণার্থীর বর্তমান আশ্রয় অস্ট্রিয়া। গত বুধবার থেকে এ পর্যন্ত ক্রোয়েশিয়ায় পৌঁছানো প্রায় 20,000 শরণার্থীকে আশ্রয় দিতে হিমশিম খাওয়ায় এদের হাঙ্গেরি পাঠিয়ে দেয় দেশটির সরকার। তবে হাঙ্গেরিও আশ্রয় দিতে ব্যর্থ হওয়ায় তাদের ঠেলে দেয় অস্ট্রিয়ায়। আর তাতেই শনিবার একদিনে প্রায় 10,000 শরণার্থী প্রবেশ করে দেশটিতে। এদিকে শরণার্থীদের নথিভুক্ত না করেই জোর করে হাঙ্গেরির দিকে ঠেলে দেয় ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের বিধিমালা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে হাঙ্গেরি। তারা জোর করে এসব অবৈধ অভিবাসীকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। কোন রকম নিয়ম নীতি না মেনেই তাদেরকে হাঙ্গেরির পথে ঠেলে দিচ্ছে। ফলে শুধু হাঙ্গেরি নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নেরই ভাবমূর্তি নষ্ট করছে ক্রোয়েশিয়া। চলমান শরণার্থী সংকট সমাধানে করণীয় ঠিক করতে ভিয়েনায় এক জরুরি বৈঠক করেছে অস্ট্রিয়া, জার্মানি ও সুইডেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা আরো বাড়ানোর আহ্বান জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর। সংকট সমাধানে আমাদেরকে আরো বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এই মুহূর্তে সিরীয় শরণার্থীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি সমন্বিত আন্তর্জাতিক নীতিমালা প্রয়োজন। তা না হলে চলমান সংকট পুরোপুরি দূর করা সম্ভব হবে না। এদিকে গ্রিসের লেসবোস দ্বীপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের তুরস্ক উপকূল থেকে প্রায় 2 শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। অন্যয় কর্মকার, সময় সংবাদ। গ্রিস সীমান্ত খুলে দেওয়ার দাবিতে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এডিরনে শহরের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করা সিরীয় শরণার্থীদের আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। শনিবার শরণার্থীদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করতে গেলে তিনি আহ্বান জানান। এ সময় গ্রিস সরকার সীমান্ত খুলে দেবে না উল্লেখ করে শরণার্থীদের রাস্তা ছেড়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তুর্কি প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সব হারিয়ে অসহায় এইসব শরণার্থীর সহায়তায় তিনি নিজে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি লিখবেন বলেও জানান দাভুতোগলু। দুর্ঘটনার শিকার হয়ে আর কোনো সিরীয় শরণার্থীর মৃত্যু চান না বলেও তিনি জানান। তুরস্কের সঙ্গে গ্রিসের সীমান্ত খুলে দেওয়ার দাবিতে গত শুক্রবার থেকে সীমান্ত শহর এরবিনের প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে সিরীয় শরণার্থীরা। হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেয়ায় এখন লাখ লাখ শরণার্থী ক্রোয়েশিয়া হয়ে ছুটছেন জার্মানির পথে। ছুটে চলা এসব শরণার্থীর ভিড়ে মাঝে মধ্যে দেখা মিলছে বাংলাদেশি অভিবাসীদেরও। গ্রিস থেকে প্রায় 450 কিলোমিটার দূরের লেসবোস দ্বীপে শরণার্থীদের বিভিন্ন ক্যাম্প ঘুরে খোঁজ মিলে হবিগঞ্জের 2 সহোদর সহ 3 জনের। জীবন বাজি রেখে নৌকায় সাগর পাড়ি দেয়া এই বাংলাদেশিদের কথা গ্রিস ঘুরে এসে জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। রওনা দিছি দলাল দুইরা ইরান থেকে আয়া তুর্কি হচ্ছি, কষ্ট করছি, খুব বেশি কষ্ট করছি। তারপর দলাল দুই আবার গ্রিস দিকে রওনা হয়েছি। দ্বীপের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। সময় টেলিভিশনকে কাছে পেয়ে বাংলাদেশের হবিগঞ্জের সোহেল এভাবে বর্ণনা করেছিলেন জীবন বাজি রেখে সাগর পাড় দিয়ে গ্রিসে আসার সেই দুর্বিষহ যাত্রার কথা।
দেশের জন্য মন কাঁদলো, এখন আর ফিরে যাওয়ার উপায় নেই বলে জানালেন তারই সহোদর সবুজ। হাতে যা টাকা পয়সা ছিল তাও ফুরিয়ে গেছে, জানেন না আগামী দিনগুলো কিভাবে কাটবে। এই যেন অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে গন্তব্যহীন ছুটে চলা। ক্যাম্পে এক রাত বাহিরে থাকতে হয়েছে, এরপরে দোকানের পরে পরের দিন আমাদেরকে স্টে পেপার দিয়ে দিছে। কালকে চলে আসছি এখানে, এই এথেন্স যাবো, এথেন্সের টিকিট বলছে যে আগামীকালকে সকাল 8টার দিকে। সকাল 8টা হওয়ার আগে আমরা লাইনে খাওয়া হয়েছি, খাওয়ানোর পরে কোনো টিকিট আমরা সিরিয়াল পাই নাই। আজকে মনে করেন যে 20 দিন ধরে কোনো ভাত নেই, রুটি, এই কেক, এই বিস্কুট এগুলা খাই আছি। বাবা মার কথা অনেক সময় মনে পড়লেও আমরা ফোন দিতে পারি না, টাকা নাই, ফোনে কোনো সিম কার্ড নাই, কি করি। ইরানে কাজ থাকলেও সেখানে জীবনযাত্রা ছিল অনেকটাই জেলখানার মতো। স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না, তাই উন্নত জীবন যাপনের আশায় পাড়ি জমান ইউরোপে। আমি ইরান 4 বছর ছিলাম। সকাল 8টা থেকে কাম করে রাতের 8টা পর্যন্ত কাম করা লাগে। তারপরে বাংলার 15-20 হাজার টাকার উপরে বাসা নিয়ে যায় না। ভাবনা চিন্তা করে ইরান থেকে কিছু করতে পারবো না। 9 বাংলাদেশি ইরান থেকে তুরস্ক হয়ে সাগর পথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হলেও 6 জনেই আসতে পারেননি, ফিরে গেছেন মৃত্যুভয়ে। এত বাধা বিপত্তির পরও থামানো যাচ্ছে না ইউরোপমুখী শরণার্থীদের ঢল। হবিগঞ্জের এই দুই সহোদর সোহেল এবং সবুজ নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরে পেরিয়ে জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকে এসে পৌঁছেছে গ্রিসের লেসবন দ্বীপে। তারা হয়তো আগামীকাল কিংবা পরশু চলে যাবে অন্য কোনো দেশে, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি কিংবা ইতালিতে। তবে তাদের একটাই প্রশ্ন, বাংলাদেশি শরণার্থী হিসেবে তারা কতটুকু সুযোগ সুবিধা পাবে। শোয়েব কবির, সময় সংবাদ, অ্যাথেন্স, গ্রিস। যুক্তরাষ্ট্রে আরও বেশি সিরীয় শরণার্থী নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন নেতারা। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণার্থী বিষয়ক এক কর্মকর্তা একথা জানান। স্বাস্থ্য পরীক্ষা অন্যান্য প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করার মাধ্যমে দেশটিতে শরণার্থী প্রবেশ সহজ করার তাগিদ দিয়েছে ওবামা প্রশাসন। এর আগে আগামী বছর যুক্তরাষ্ট্রে 10,000 সিরীয় শরণার্থী নেওয়া হবে বলে জানান প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে 2017 সালে এই সংখ্যা আরও বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যদিও শরণার্থী সমস্যার সমাধানে প্রেসিডেন্ট ওবামাকে 65,000 থেকে 1 লাখ সিরীয় শরণার্থী নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইন প্রণেতা ও মানবাধিকার সংস্থা। 2011 সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত 1,500 শরণার্থী গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিরিয়ার চলমান সংকট সমাধানে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সমঝোতার মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। আসাদ সরকারের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক রাশিয়াও দীর্ঘদিনের এই সংকট সমাধানে প্রয়োজনে আসাদের পদত্যাগের বিষয়ে আলোচনা শুরু করা যেতে পারে বলে মত প্রকাশ করেছে। এর মধ্যেই সিরিয়ায় রুশ সেনাদের ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার বিভিন্ন শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় 96 জনের প্রাণহানির পরদিন শনিবার আসাদ বিরোধী বিদ্রোহীদের হাতে 56 জন সিরীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেল। এ মাসের শুরুর দিকে ইদলিব প্রদেশে অপহরণের শিকার এসব সেনাকে আল নুসরা ফ্রন্টের সদস্যরা ঠান্ডা মাথায় হত্যা করে বলে মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে জানায় রুশ গণমাধ্যম আরটি। চলমান এই সংকটের মধ্যে সরকারি বাহিনীর পক্ষে রুশ সেনাদের অংশ নেওয়ার তথ্য গণমাধ্যমে প্রকাশ হলেও এবার তাদের ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে বিদ্রোহীরা। লাতাকিয়া প্রদেশের বাসেল বিমানবন্দর এলাকায় কয়েক দফা রকেট হামলা চালানোর কথা জানায় আসাদ বিরোধী জঙ্গি গোষ্ঠী ইসলাম আর্মির সদস্যরা। এর মধ্যে গণমাধ্যমে খবর এসেছে 4টি অত্যাধুনিক রুশ বিমান পৌঁছেছে সিরিয়ায় স্থাপন করা রুশ ঘাঁটিতে। সিরিয়ার দৃশ্যপটে আকস্মিকভাবে রাশিয়ার এই উপস্থিতির প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগী হতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে রাশিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আসাদ সরকারের উপর চাপ সৃষ্টি করতে রাশিয়া ও ইরানের প্রতি আহ্বান জানান তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় জরুরি ভিত্তিতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সিরিয়া সংকট সমাধানে আমরা একমত হয়েছি। আমরা অনেক আগ থেকে বলে আসছি দেশটির সংকট সমাধানে আসাদকে অবশ্যই সরে যেতে হবে, কিন্তু এখন পরিস্থিতি যেখানে গেছে তাতে আলোচনার মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন আনা অনিবার্য হয়ে উঠেছে। এ বিষয়ে রাশিয়া এবং ইরান সহ অন্যান্য দেশের প্রয়োজনীয় সহযোগিতা দরকার।
রাশিয়া এতদিন আসাদ সরকারকে ক্ষমতায় রেখে সিরিয়া সংকট সমাধানের কথা বলে আসলেও দেশটির সংঘাত বন্ধে ওয়াশিংটন মস্কো কূটনৈতিক উদ্যোগের ধারাবাহিকতায় এবার মত পাল্টানোর ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠান ও তার আগেই প্রেসিডেন্ট আসাদের শান্তিপূর্ণ অপসারণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পর্দার অন্তরালে আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বেলারুশে একটি বিমান ঘাঁটি নির্মাণের জন্য দেশটির সরকারের সঙ্গে চুক্তি করা হবে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে এ বিষয়ে মিনস্কের সব ধরনের সমঝোতার উদ্যোগ নিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কেও নির্দেশ দেন তিনি। শনিবার দেশটির উরাল প্রদেশের কাজাখস্তান সীমান্তে সামরিক বাহিনীর বিশাল মহড়ায় যোগ দিতে গেলে এসব কথা জানান পুতিন। রুশ সামরিক বাহিনীর অন্তত ৯৫,০০০ সদস্যের অংশগ্রহণ এই মহড়ায় অংশ নেয় প্রায় ৭,০০০ সামরিক যান, ১৭১টি জেট বিমান ও ২০টি নৌযান। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এছাড়াও ওদিন ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলা চালানো হয় বলে ওমানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। যদিও ওই হামলায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। শনিবার সানা ও এর আশপাশের এলাকার সামরিক ক্যাম্পগুলোতে লক্ষ্য করে অন্তত ৭২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় সৌদি জোট। এতে সেখানকার বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এছাড়াও এদিন সানার দুটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হলে নিহত হন শিশুসহ একই পরিবারের ১০ জন। এদিকে অব্যাহত বিমান হামলায় সানায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় সেখানকার হাসপাতালগুলোতে ত্রাণ সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির হাউথি সরকারের স্বাস্থ্যমন্ত্রী। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা সহ ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ রয়েছে হাউথি বিদ্রোহীদের হাতে। এদিকে ইয়েমেনে সীমান্তবর্তী সৌদি আরবের আসির প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে কয়েকজন সৌদি সেনাকে অপহরণ করেছে হাউথি বিদ্রোহীরা। ইয়েমেনের সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তাদেরকে অপহরণ করা হয় বলে জানায় প্রেস টিভি। শনিবার ইয়েমেন সৌদি সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে হাউথিরা সৌদি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এ সময় সৌদি সেনাবাহিনীর কয়েকটি যানবাহন ধ্বংস করে দেয় বিদ্রোহীরা। তবে কয়জন সৌদি সেনাকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে শুরু হওয়া সৌদি জোটের বিমান হামলায় এ পর্যন্ত ৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, গ্রিসে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। সিরিজা পার্টি ও রক্ষণশীল নিউ ডেমোক্রেসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। পবিত্র হজের সময় যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা ও হজ করতে আসা মুসল্লিদের তদারক করতে সৌদি সরকার এবছর ১ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া হজ নির্বিঘ্নে পরিচালনার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় ৫,০০০ সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়। এদিকে মার্স ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী এমন ঘোষণা দিলেও দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতি বছরের মতো এবছরও সারা দুনিয়া থেকে লাখ লাখ মানুষ সৌদি আরবে এসেছেন হজ করতে। এবছর সংখ্যাটি ৩০ লাখ অতিক্রম করবে বলে ধারণা করছে সৌদি কর্তৃপক্ষ। এত মানুষের সার্বিক নিরাপত্তা ও দেখভালের জন্য সৌদি সরকার প্রতি বছরই পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে থাকে। তবে এবছর একটি সন্ত্রাসী দলের হামলার হুমকির পর সৌদি সরকার নিরাপত্তা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এবার ১ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, সৌদি আরবের ১ সেন্টিমিটার এলাকাতেও সন্ত্রাসীরা ঢুকতে পারবে না। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী হজ। হজ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে ৫,০০০ সিসিটিভি ক্যামেরা। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা ২৪ ঘন্টায় এসব সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করবেন। পবিত্র হজ উপলক্ষে মার্স ভাইরাস নিয়ন্ত্রণে কয়েক মাস আগে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে সৌদি কর্তৃপক্ষ।
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল ফালিহ জানান, গৃহীত ব্যবস্থার কারণে সৌদি আরবে মার্স ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও জানান তিনি। হজ যাত্রীদের স্বাস্থ্যগত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। খারাপ সময় আমরা পার করে এসেছি। মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন অনেক কমে এসেছে। তবে স্বাস্থ্যমন্ত্রী যখন মার্স ভাইরাস নিয়ন্ত্রণের ঘোষণা দিচ্ছেন, তখন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো 4 জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার যাদের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের কেউই হজ করতে আসা মুসল্লি নয়, সবাই সৌদি নাগরিক। 2012 সাল থেকে এ পর্যন্ত দেশটিতে 1244 জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। গ্রিসে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববারের নির্বাচনে ক্ষমতাসীন সিরিজা পার্টি ও রক্ষণশীল নিউ ডেমোক্রেসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে নির্বাচন পূর্ব জরিপগুলোতে। চলতি বছর দেশটিতে তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জানুয়ারিতে প্রথম নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি। এরপর জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের নতুন অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। ক্ষমতার 8 মাসের মধ্যে সিরিজা সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালে আগস্টে চাপে পড়ে নির্বাচনের ডাক দিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সিপ্রাস। এদিকে গ্রিসের নির্বাচনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দেশটিতে আবারও বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে সুসংহত করতে সক্ষম হবে। গ্রিস থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। গ্রিসের চলমান অর্থনৈতিক মন্দার মারাত্মক প্রভাব পড়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপরও। দেশটিতে 35,000 বাংলাদেশি থাকলেও মন্দার প্রভাবে দিন দিন এই সংখ্যা কমছে। আর্থিক লোকসানের মুখে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, অনেকে চলে যাচ্ছেন ইউরোপের অন্যান্য দেশে। প্রায় 30-35 হাজার লোক ছিল, এখন 4-5 বছর হয় লোকজন বেশিরভাগ চলে যাচ্ছে। আর এই সুযোগে বর্তমানে বর্ডার খোলা, এই সুযোগে পাবলিক চলে যাচ্ছে অন্যান্য দেশে। যারা কাজ করেন বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা ইসেতে, তো রেস্টুরেন্টের মালিকগণ তাদেরকে ঠিকভাবে তাদের পারিশ্রমিক দিতে পারছে না। সেভাবে অনেকগুলো রেস্টুরেন্ট তারা যখন লোকজন পাচ্ছে না, তারা যখন ক্রেতা পাচ্ছে না, সেই কারণে রেস্টুরেন্টগুলো বন্ধ হচ্ছে। গত আগস্ট মাসে আন্তর্জাতিক ঋণদাতাদের শর্তযুক্ত ঋণ নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অভিবাসী বান্ধব হিসেবে পরিচিত সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। সিরিজা পার্টি পুনরায় ক্ষমতা আসলে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রিসের অধিকাংশ অবৈধ অভিবাসীর সাথে বাংলাদেশিরা বৈধতা পাবেন বলে আশা প্রবাসীদের। বাংলাদেশিদের অনেক ভাইয়েরা আছে 8 বছর 10 বছর এই দেশে আছে, কিন্তু যাদের বৈধতা নাই। কিন্তু সিরিজা ক্ষমতায় আসলে ওরা প্রতিশ্রুতি দিয়েছে আগামী 30 সেপ্টেম্বর থেকে ওরা যে সমস্ত লোক এই দেশে 7 বছর ধরে আছে তাদেরকে বৈধতা করবে। এখানে 18 বছর উপরে আগের সরকার এটা দিত না, এখন বর্তমানে এই সিরিজা সরকার এটা দিবে সব বাচ্চাদেরকে। এই অবস্থায় গ্রিসের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রায় 20 থেকে 25 জন বাংলাদেশে গ্রিক পাসপোর্ট হোল্ডার, এবং এই 20-25 জনই আমরা গ্রিক সরকারের পক্ষে জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারি। যদিও আমাদের বাংলাদেশিদের ভিতরে এবং সব বিদেশিদের ভিতরে বহু আশা আকাঙ্ক্ষা যে আমরা সকলে ভোটে অংশগ্রহণ করি। তবে নতুন নির্বাচনে বামপন্থী সিরিজা পার্টি বা অন্য যে দলই ক্ষমতা আসুক না কেন, তাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার তেমন সম্ভাবনা নেই বলে বিশ্লেষকদের অভিমত। গ্রিসের পার্লামেন্ট ভবন থেকে শোয়েব কবির, সময় সংবাদ। মিশরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক জ্বালানি মন্ত্রী শরীফ ইসমাইল। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন সরকারের শপথ পাঠ করিয়েছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। শরীফ ইসমাইলের সঙ্গে শপথ নিয়েছেন দেশটির 15 জন নতুন মন্ত্রীও। গত 12 সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব। তার মন্ত্রিসভার কৃষিমন্ত্রী সালেহ হেলাল দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলে ইব্রাহিম মাহলাব পদত্যাগ করতে বাধ্য হন।
মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে দেখা করে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক মিশরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। শনিবার কায়রোতে তাদের বৈঠকে চলমান অভিবাসী সংকট ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়। মিশরে নতুন সরকার শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরেই বৈঠকটি অনুষ্ঠিত হলো। বৈঠকে ডোনাল্ড টাস্ক মধ্যপ্রাচ্যে আইএসের সন্ত্রাসবাদের নিন্দা প্রকাশ করেছেন এবং মিশরের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছেন। আগামী মাসে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বারাক ওবামাকে নিয়ে বিদ্রূপের প্রতিবাদ করা তার দায়িত্ব নয়। ওবামাকে মুসলমান উল্লেখ করে এক সমর্থকের বক্তব্যের প্রতিবাদ না করায় চরম সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, তাকে নিয়ে কেউ কটূক্তি করলে বারাক ওবামা কখনো তার পক্ষ নিয়ে কথা বলতেন না। এক সমর্থকের কাণ্ডে ভালোই বিপাকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের সঙ্গে সঙ্গে নিজ শিবির রিপাবলিকান দলের কর্মী সমর্থকদের কাছেও সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণেচ্ছু এই ধনকুবের। গত বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের এক নির্বাচনী প্রচারণায় মুসলমানদের নিয়ে কটাক্ষ করার পাশাপাশি ওবামাকে মুসলিম বলে উল্লেখ করেন তার এক সমর্থক। ওই বক্তব্যের কোনো প্রতিবাদ না করে বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প। তারপর থেকেই বয়ে যায় সমালোচনার ঝড়। ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের বর্ণবাদ সীমা ছাড়িয়ে গেছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ট্রাম্পের সমালোচনা করে বলেন, এরকম ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারী কথার কোনো প্রতিক্রিয়া হয় না। ট্রাম্প যে দৃষ্টান্ত তৈরি করেছেন তার প্রতি ঘৃণা প্রকাশ করাই একমাত্র করণীয় হতে পারে। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় রিপাবলিকানরা যে অসুস্থ বাগাড়ম্বর আর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছে তাতে বিভ্রান্ত হবেন না। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আচরণ তার বহিঃপ্রকাশ। দম্ভ ও মানসিক বৈকল্য তার প্রচারণায় স্পষ্ট হয়ে উঠছে। রিপাবলিকান দলের হয়ে আরেক মনোনয়ন প্রত্যাশী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, সমর্থকের এমন ভিত্তিহীন ও বর্ণবাদী বক্তব্যের কারণে ট্রাম্পের উচিত ক্ষমা চাওয়া। এসবের জবাবে এক টুইটার বার্তায় নিজের আচরণের সাফাই গান ট্রাম্প। তিনি বলেন, প্রেসিডেন্টকে নিয়ে সব সমালোচনা বা কটূক্তির জবাব দিতে তিনি বাধ্য নন। এরকম পরিস্থিতিতে ওবামাও একই আচরণ করতেন বলেও দাবি করেন তিনি। তবে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ওবামার বিষয়টি নিয়ে মুখ না খুললেও মুসলমানদের তিনি পছন্দ করেন এবং মুসলমানরা ভালো মানুষ বলে উল্লেখ করেন ট্রাম্প। এর আগে 2011 সালে ওবামাকে যারা জন্ম সনদ দেখিয়ে মার্কিন নাগরিকত্ব প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন তাদের সামনের সারিতে। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। জাপানি সামরিক বাহিনীর ভূমিকা সম্প্রসারণের বিষয়ে টোকিওকে সতর্ক করে দিয়েছে বেইজিং। জাপানি পার্লামেন্টে দেশটির সেনাবাহিনীকে দেশের বাইরে যুদ্ধে অংশ নেওয়ার নতুন আইন পাশ হওয়ার পর এমন প্রতিক্রিয়া জানালো চীন। শনিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাপান পূর্ব এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে জাপানিদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বলে উল্লেখ করা হয় এই বিবৃতিতে। জাপান সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই উদ্যোগ নেওয়ার কথা বললেও চীন বলছে এতে আঞ্চলিক শান্তি ও সহযোগিতামূলক সম্পর্ক ব্যাহত হবে। জাপানের বিরোধী দলীয় আইন প্রণেতাদের তীব্র আপত্তি সত্ত্বেও গত শুক্রবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে বিতর্কিত নিরাপত্তা বিলটি পাশ হয়। পাকিস্তানে বিমান বাহিনীর অভিযানে 28 জঙ্গি নিহত হয়েছে। জঙ্গি সংগঠন তেহরিকে তালেবানের পেশোয়ারে বিমান ঘাঁটিতে হামলার দিন থেকেই অভিযান শুরু করে বিমান বাহিনী। শুক্রবারের ওই হামলায় এখন পর্যন্ত 29 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির নিরাপত্তা বিভাগের মুখপাত্র জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত খয়বার ও ওয়াজিরিস্তানের বেশ কয়েকটি জঙ্গি আস্তানায় হামলা করে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। এ সময় জঙ্গিদের 4টি ঘাঁটিও ধ্বংস করা হয়। जबकि बड़ी मिकदार में असलहा और दहशतगर्दी में इस्तेमाल होने वाले आलात भी कब्जे में लिए गए हैं। 74 ऑपरेशंस में 42 से ज्यादा दहशतगर्दों को हलाक और 100 से ज्यादा को गिरफ्तार किया गया। बयान के मुताबिक ऑपरेशन
দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর নেপালে নতুন সংবিধান প্রণয়ন করা হয়েছে। নতুন এই সংবিধান অনুযায়ী 7টি রাজ্য নিয়ে যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে পরিণত হবে নেপাল। এর আগে বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার আশঙ্কায় এই সংবিধানের বিরোধিতা করে দেশটির হিন্দু ধর্মাবলম্বী ও আদিবাসী দল, দেশটির থারু ও মাদিসি দলগুলো সংবিধান বিরোধী বিক্ষোভ করলে কারফিউ জারি ও নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। 2006 সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে দেশটির মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে 10 বছরের যুদ্ধের অবসান হয়। এরপর এই সংবিধান প্রণয়নের দাবি জানায় তারা। with a two-third majority minority groups over the size and borders of federal province. গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের কোটার দাবিতে আন্দোলনের অন্যতম নেতা হার্দিক প্যাটেল আটকের 3 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার বিক্ষোভ র্যালি বের করার চেষ্টা করলে গুজরাটের সুরাত শহর থেকে 50 জন সমর্থক সহ তাকে আটক করা হয়। তার আটকের পর গুজরাটে 24 ঘন্টার জন্য ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে হার্দিক প্যাটেল গণমাধ্যম কর্মীদের জানান তারা প্যাটেল সম্প্রদায়ের কোটা সংরক্ষণের দাবিতে লড়ছেন, তবে তারা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নন। ইরানের রাজধানী তেহরান ও দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 8 জন। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনের তথ্য মতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় তেহরানে 6 জন এবং দেশটির দক্ষিণাঞ্চলে 4 জনের মৃত্যু হয়। ত্রাণ এবং উদ্ধার তৎপরতা চলছে বলে জানানো হয়েছে। এই বছর জুলাই মাসে ইরানে ভয়াবহ বন্যায় 11 জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল অব্যাহত থাকায় 2 শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 5 জনের। শনিবার ক্যালিফোর্নিয়ার বন বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন নতুন করে 250টি ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর এ সংখ্যা 503-এ দাঁড়িয়েছে। প্রাণহানি এড়াতে দাবানলের আশপাশ থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত ফায়ার সার্ভিস কর্মী। 4 বছরের খরার পর শুষ্ক আবহাওয়ার কারণে ছড়িয়ে পড়া দাবানল গত 30 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন জরুরি উদ্ধার কর্মীরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন করে অস্ট্রিয়ায় পৌঁছেছে 10,000 শরণার্থী। সংকট সমাধানে ভিয়েনায় অস্ট্রিয়া, জার্মানি ও সুইডেনের বৈঠক। ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থীর ভিড়ে রয়েছেন বাংলাদেশিরাও। সচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান এই অভিবাসীরা। সমঝোতার মাধ্যমে সিরীয় প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। দামেস্কে রুশ সেনাদের ব্যবহৃত ঘাঁটিতে হামলার দাবি বিদ্রোহীদের। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত 30, হাউথিদের সৌদি আরব থেকে কয়েকজন সেনা সদস্যকে অপহরণ। এবং পবিত্র হজে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় 1 লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন। মার্চে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু। এ ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।